আমি কয়েকটি খবরের শিরোনাম একটু আপনার কাছে জানতে চাই, এরপরে আপনার মন্তব্য জানতে চাই। কুমিল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে এলাকায় বিক্ষোভ, এটি গণমাধ্যমের খবর। নাইক্ষ্যংছড়িতে চাল বিতরণে ছাত্রদল নেতার বিশৃঙ্খলা, হুমকির অভিযোগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নির্মাণে চাঁদাবাজি, ছাত্রদলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এরকমের অনেকগুলো খবর আছে। আবার এর মধ্যে একটা পজিটিভ খবর আমি অন্য আরেকটি খবরে দেখেছি, এক জায়গায় ছাত্রদল নেতা আটক হয়েছেন চাঁদাবাজির অভিযোগের পর, সরকার ক্ষমতায় আসার পর। একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি ক্ষমতায় আসার আগে যেটি তারা শোকজ বা বহিষ্কার কি সর্বোচ্চ শাস্তি হিসাবে ধরে নিত, এখনও কি সেটি কি সর্বোচ্চ শাস্তি হিসাবে দেখছে নাকি আরও কিছু? ধন্যবাদ রাসেল, আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। আপনার এই বিষয়টা যে পজিটিভ বিষয়টা ধরলেন, আমি এইটাতে আসার আগে যে বিষয়টা আলোচনা হলো, এই বিষয়টাতে সম্পূর্ণ আমার একটা ভিন্ন অবজারভেশন আছে, এই জন্য কিছু কথা বলা দরকার, যদি এলাও করে। প্রথমত, এই সরকারের বয়সটা মাত্র আজকে 1 মাস 2 দিন। 1 মাস 2 দিনে বিভিন্ন সেক্টরে এবং সেকশনে যে লোকজন বসানো দরকার এই সরকারকে সহযোগিতার জন্য, এটা হয়ে ওঠে নাই। বিএনপি ইলেকশন করতে হচ্ছে, দেখুন, ক্যাবিনেট সেক্রেটারি জামাতে রুকন মিয়া আব্দুর রশিদ ক্যাবিনেট সেক্রেটারি, আইজিপি যে 10 বছর আগে বাড়িতে গিয়েছে তাকে রেখে ইলেকশনটা করতে হচ্ছে। আপনি দেখবেন পুলিশ সরকার গুছালো না, এই ডক্টর ইউনূস সরকার। আমরা বহু পজিটিভ ওয়েতে বলছি যে এই কাজগুলি করেন। তো যে এখন আইজিপি দায়িত্ব নিয়েছেন আলী হোসেন ফকির, মনে হয় 15 দিনও হয় নাই। তো এখন দেখা যাক নতুন করে কি দাঁড়ায়। আচ্ছা, ঈদ এবং সাধারণ সময়ের মধ্যে একটা পার্থক্য আছে কিনা? সে ধরুন, আমার বাড়ি হবিগঞ্জ, সিলেটের একটা জেলা হবিগঞ্জ। আমরা হবিগঞ্জের থেকে যদি এখন আসতে চাই ঢাকায়, ট্রেনে হোক বাসে হোক, পুরো বাসে আপনি ঘুমিয়ে আসতে পারবেন, মানে কোনো যাত্রী নাই। আর ঢাকা থেকে যদি যেতে চান, একটা বাস এবং ট্রেনে দাঁড়ানো যাত্রী সহ, মানে সিটিং আর দাঁড়ানো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন পরিচিত মানুষ আসছে, সে দাঁড়াইয়ে যেতে চাচ্ছে, আপনি বলতে পারবেন না যে তাকে রেখে যান। তো এই যে অবস্থাটা আমি আপনি বলছি যে তাইলে একমুখী যাত্রা, যে এই একমুখী যাত্রা, বাস মালিক বা পরিবহন শ্রমিক, ড্রাইভার, হেল্পার, এরা একমুখী যাত্রাটা পাচ্ছে। আর হবিগঞ্জ থেকে তাকে এখন ঢাকা থেকে সে এই সময় বাস বন্ধ রাখতে পারে। বন্ধ রাখলে বলবেন যে আপনি, তখন ক্রাইসিসটা আরও বাড়বে। তখন সে বলতে পারে যে ইয়েস, একমুখী যাত্রার যে তেলের যাত্রা, এইটা আমি ঈদের সময় যেহেতু যাত্রীর সংখ্যা বেশি হচ্ছে, আমি 50 টাকা 20 টাকা কমিয়ে দিলাম, মূল অরিজিনাল ভাড়াতে কমিয়ে দিব। কিন্তু হবিগঞ্জ থেকে যে আমি ঢাকায় আসব খালি ট্রেনে, এই 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 ইয়াটা, তেলের পয়সা এবং শ্রমিকের টাকাটা, এইটা সরকার প্রোভাইড করবে, অথবা কেউ প্রোভাইড করবে, কেউ না কেউ প্রোভাইড করবে। তাইলে আপনি চিন্তা করুন যে একমুখী যাত্রা সে এখন তাইলে উচিত করতো তার যদি খরচটা পোষাইতে হয়, শুধুমাত্র তাকে মিনিমাম এইখানে নর্মাল ভাড়ার সমান নিতে হবে। আর সে যে খালি ট্রেনে আসছে, এই যাত্রীর 3 ভাগের অর্ধেক তো নিতে হবে, অর্ধেক টাকা তো লাগে। 75% তো প্রফিট করে না, প্রফিট করে 50% বা 40% বা 30%, 25%। তাইলে এই যেটা আছে, প্রফিট ছাড়া যে অংশটা আছে, এই 200 কিলোমিটার আসতে যে তেলের পয়সাটা আছে, এই পয়সাটা আমাকে আপনি গভর্নমেন্ট প্রোভাইড করবে। গভর্নমেন্টকে এই ট্যাক্সটা দিবেন, দিতে তো রাজি হবেন না কেউই, আমি রাজি হব না। তো এখন যাত্রী বাসের যে মালিক, তাকে এই কথাটা চিন্তা করতে হয় যে আমি যাওয়ায়, যদি আমি আসার সময় খালি ট্রেনে আসলাম, এই যে তেলের টাকাটা এটা কে দিবে? যদি না আসি তাইলে মানুষ আরও বেশি বিপদে পড়বে। গভর্নমেন্ট আমাকে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাকে ফাইন করবে, তুই বসে আছিস কেন? তাইলে এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসের মূলে না গিয়ে আমরা সমস্ত রাজনীতিকরা, আমরাও করছি অপোজিশনের সময়, আওয়ামী লীগের সময়, যে আমি যে এই আজকে যে কথাটা বলতেছি, এই কথাটা যে আমি বুঝতাম না তা তো না, আমি বুঝতাম।
আমি বুঝতাম, কিন্তু আমি এটা বলি নাই, এটা সরকারি দলের দায়িত্ব, আওয়ামী লীগ বলুক। আমরা এইখানে এসে কথা বলছি, এখন সেই আওয়ামী লীগ দায়িত্বটা বলুক। নিচ্ছেন। এখন আমি বলছি, এবং এটা ন্যায়সঙ্গত কিনা আমি বলা আর তুষার বলা আর রুবেল ভাই বলার মধ্যে পার্থক্য নাই। পার্থক্যটি হচ্ছে বলাটা ন্যায়সঙ্গত কিনা। বলাটা হচ্ছে ন্যায়সঙ্গত। আপনি হিসাব করবেন যে হবিগঞ্জ বা সিলেট থেকে একটা বাস আসতে কয়শো লিটার তেল লাগে, এই তেলটা আপনি প্রোভাইড করবেন, আর না হলে যাত্রীর কাছ থেকে তাকে নিতে হবে। এটা হলো বাধ্যতা, এটা বাস্তবতা। আপনি তাকে গলায় ছুরি ধরলে সে বলবে, চাকা খুলে বসে থাকবে, বলবে আমার গাড়ি নষ্ট। সে তো লস দিতে ব্যবসা করে নাই, ব্যবসায় নামে নাই, কারণ তার প্রতিদিন প্রতি 3 মাসে চাকা পাল্টাতে হয়। এক একটা চাকার দাম কত, তেলের দাম কত, ওইটা হিসাব করে তারপর পরিবহনটা। তো এই জন্য আমি আপনাকে বলছি, পরিবহনটা এই একমুখী যাত্রার কথাটা কেউ বলেন না। আমি আসুন আরেকটা কথা আসে, মালিক এবং যাত্রী উভয় পক্ষের জন্য তো ন্যায্যতা তো উভয় পক্ষের জন্য। আমি যখন রাষ্ট্র হিসাবে কথা বলি, আমি যখন সরকার হিসাবে কথা বলি, উভয় পক্ষের ন্যায্যতা দেখব। তো এই জন্য আমি বলছি ন্যায্যতাটা, চাঁদা যে শ্রমিকের চাঁদা, মালিকের চাঁদা, এইগুলি আমি মনে করি যে মন্ত্রী সাহেব না বলে আপনি বরঞ্চ একটা গবেষণা সংস্থাকে বলেন যে ন্যায্যতাটা কার জন্য কতটুকু হলে ন্যায্যতা হয়, তার ভাড়াটা কত হইলে, নর্মাল সময় কত টাকা ভাড়া হইলে ন্যায্যতা হয়, আর একমুখী যাত্রার সময় ভাড়াটা কত হওয়া দরকার এইটা আগে ফিক্স আপ করেন। কেন বলেন যে নর্মাল সময়ের ভাড়ায় যেতে পারবে না তো বাস? নর্মাল সময়ের ভাড়ায় তো ঈদের সময় যেতে পারবে না, কারণ ঈদের সময় বড় যানজট থাকে, এই সময় তেল পুরাবে তার বেশি। ঈদের সময় একমুখী যাত্রা, সে তো এই নর্মাল সময়ের ভাড়ায় যেতে পারবে না। তার মানে যে বাড়তি ভাড়াটা নেওয়া হচ্ছে সেটা যুক্তি। দেখুন ওমরার সময় আমাদের বিমান ভাড়া যখন 4 ভাগের 1 ভাগ থাকে, হজের সময়টা 4 গুণ সেটি হয়। আবার ভিন্ন আরেকটি ডিবেট আছে। আমাদের সব ফ্লাইটের ভাড়াই বেশি, আমাদের এখান থেকে কাটলে সব ফ্লাইটের ভাড়াই বেশি। একমুখী যাত্রা, কারণ ওইখান থেকে সৌদি আরব থেকে এইখানে যাত্রার সময় সে যাত্রী নিয়ে আসে না, খালি আসে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বরঞ্চ আপনি একটা তৃতীয় পক্ষকে, সরকার এবং যাত্রী এবং মালিক, এদের বাইরে অন্য একটি পক্ষকে নির্ধারণ করে দিন ঈদের সময় অমুক তারিখ থেকে ভাড়াটা কত হবে, তারপর আপনি কথা বলুন, বরঞ্চ তাইলে বিতর্ক হবে না। এবং যারা বলবেন যে নির্মম রসিকতা, আমি মনে করি বাইরে থেকে আমার কাছে মনে হতো এটা নির্মম রসিকতার দায় আপনি নেবেন না।